ভালোবাসার রং যত গভীর হয় তত বেশি ভালো লাগে হারানোর। আর যখন ভালোবাসা আর ভয় একই হৃদয়ে জায়গা নেয় তখন জন্ম হয় ইতিহাসের। পদ্মমীর সে শুধু নাম নয়, সে এক আঘাত, এক প্রশ্ন যা প্রতিবার আমিরের বুকে ধক ধক করে বাজে। আমি কি বাঁচতে চাই নাকি শুধু টিকে থাকতে? হ্যালো বন্ধুরা, আমি রোকসানা, স্বাগতম তোমাদের রোকসানাস লাইফ ক্যানভাসে। আজ আমি শুরু করছি ইলমা বেহরোজের পদ্মমীর উপন্যাসের 21 ও 22তম পর্ব, যেখানে আমির আর পদ্মজার হৃদয় একই পথে হাঁটবে নাকি ভাগ্য তাদের টেনে নেবে দুই ভিন্ন গন্তব্যের দিকে। চলো জেনে আসি আজকের অধ্যায় থেকে। পর্ব 21। কিন্তু পরক্ষণেই আমিরের হাসি মিলিয়ে যায় যখন খেয়াল হয় লাশ নিয়ে ঠিক শোবার রুমের সামনেই বসে আছে। তার থেকেও বেশি ঘাবড়ে যায় সিঁড়ির নিচে ভুবনকে দেখতে পেয়ে। আমির তাকাতেই ভুবন দ্রুত সেখান থেকে চলে যায়। পদ্মজা ছাদের কোণে দাঁড়িয়ে এক মনে চাঁদ দেখছে। চাঁদের আলো লুটিয়ে পড়েছে সর্বত্র। বাড়ির পিছনের কচু বনে ঝিঝি ডাকছে। গান থামলেই সেই ডাক শোনা যায়। জোনাকি জ্বলছে তেলাকুচুর ঝোপে। জোনাকি পোকার মিটমিট আলো ওর শৈশবের এক বিস্ময়কর স্মৃতি। জোনাকির এমন আলো জ্বালানো দেখে খুব কৌতূহল হতো। বিস্ময় ভরা চোখে ভাবত কিভাবে জোনাকি এই আলো জ্বালায়। বহুবার হেমলতাকে প্রশ্ন করেছিল, আম্মা ওরা কিভাবে আলো জ্বালায়? হেমলতা পদ্মজার মাথায় চুমু খেয়ে বলতেন, আল্লাহ জানে। বড় হওয়ার পরও আলো জ্বালানোর মূল কারণ জানতে পারেনি। বিয়ের মাস কয়েক পর আমির জানিয়েছিল সন্ধ্যার পর জোনাকি পোকাদের আলো জ্বালানোর পিছনে মূল কারণ হচ্ছে বিপরীত লিঙ্গের জোনাকিকে আকর্ষণ করা। সাধারণত পুরুষ জোনাকি পোকা স্ত্রী জোনাকি পোকাকে আকর্ষণ করার জন্য এভাবে আলো জ্বালায়, আর স্ত্রী জোনাকিরা পুরুষ জোনাকির আলো জ্বালানোর উপর ভিত্তি করে সঙ্গী নির্বাচন করে। সেটা কিভাবে? আলোর তীব্রতা, ধরন এসব দেখে। যে পুরুষ জোনাকি দ্রুত আর উজ্জ্বল আলো জ্বালাতে পারে স্ত্রী জোনাকিরা তাদের সঙ্গী হিসেবে বেছে নেয়। স্ত্রী জোনাকিরা কি আলো জ্বালায় না? স্ত্রী জোনাকিরাও আলো জ্বালায়। তারা কেন জ্বালায়? পুরুষ জোনাকির সংকেতে সম্মতি দিতে আলো জ্বালায়। যে পুরুষ জোনাকিকে কোনো স্ত্রী জোনাকির পছন্দ হয় তাকে আলো জ্বালিয়ে নিজের সম্মতি প্রকাশ করে, মানে আমি তোমাকে বিয়ে করতে চাই এবং তোমার আদর্শ হাগ নিতে চাই। শেষ কথাটি আমির কৌতুক করে উচ্চারণ করলো। পদ্মজা লজ্জা পেয়ে তার বুকে মুখ লুকায়। আমির স্বীয় বধূকে বাহুবন্ধনে আবদ্ধ করে বলে, আমি হচ্ছি পুরুষ জোনাকি আর তুমি স্ত্রী জোনাকি। স্মৃতি রোমন্থন করে পদ্মজার ঠোঁটে হাসি ফুটে ওঠে। ভাবে মানুষটা এখনও আগের মতন রয়ে গেছে। কিছুক্ষণ আগে আমিরের বলা কথাগুলো মনে পড়ে। ভাবে উনি কি চাচ্ছেন আমি নিজ থেকে এগিয়ে যাই, পুরুষ জোনাকির মতো আচরণ করি? পদ্মজা পুলকিত বোধ করে। লাজে রাঙা হয় মুখ। পরপর মানসপটে ভেসে ওঠে কাটিয়ে আসা প্রতিটি মুহূর্ত। আমিরের উজাড় করে দেয়া ভালোবাসা। প্রথম রজনীর প্রতিটি মুহূর্ত তার মুখস্থ। বিশাল জানালার সামনে দাঁড়িয়ে আমির ওর ঘাড়ে থুতনি রেখে বলেছিল, প্রথম যেদিন তোমাকে দেখি সেদিনই মনে মনে পণ করি তোমাকেই বিয়ে করব। তবে ভাবিনি প্রথম দিনই আমার কারণে এতটা অপদস্থ হতে হবে তোমায়। অনেক চেষ্টা করেছি, সব আটকানোর পারিনি। সেদিনই বাড়ি ফিরে আব্বাকে বলি আমি পদ্মজাকে বিয়ে করতে চাই। প্রথম কেউ রাজি হচ্ছিল না, পরে রাজি হয়ে যায়। মনে হচ্ছে চোখের পলকে তোমায় পেয়ে গেছি। পদ্মজা নিশ্চুপ থেকে ভাবছিল অবাধ্য অজানা অনুভূতিদের সাথে যুদ্ধ করবে নাকি সখ্যতা করবে। ভাবতে ভাবতে গায়ে কাঁপুনি ওঠে, অস্থির হয়ে পড়ে। শরীরের ভার ছেড়ে দিয়েছিল। কানে বাজছিল শুধু আমিরের কিছু কথা। কথা বলো। আল্লাহ, আবার কাঁপছো? আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, স্থির হতে পারবে। এই কি হলো? আমির দুই হাতে জড়িয়ে রাখে তাকে। সম্মোহনী এক অনুভূতির টানে দুজন এক হয়। শুরু হয় পথ চলা। পদ্মজা হাসছে। বাঁধ ভাঙা আনন্দে বক্ষস্থলে শান্তির ফোয়ারা নেমেছে। চোখের তারায় চিকচিক করছে জল। ও আকাশের দিকে তাকিয়ে হেমলতাকে উদ্দেশ্য করে বলল, তোমার কাছে কত ঋণ আমার। জন্ম দিলে, দুধ খাওয়ালে, পেলে পুষে বড় করলে, চলে যাওয়ার আগে একটা সুন্দর মনের প্রেমিক পুরুষের হাতে তুলে দিয়ে গেলে। তুমি কখনো ভুল করনি আম্মা। তোমার এত ঋণ আমি কি করে শোধ করব? রফিক মহল্লা সিগারেট ধরিয়ে পারভেজকে বলল, কি বলছে রে? পারভেজ বলল, এত দূর থেকে তো শোনা সম্ভব না। ওরা একটি পুরনো ভবনের ছাদের শ্যাওলা ধরা কার্নিশে দাঁড়িয়ে আছে। চারপাশে গিজ গিজ করছে মশা। হঠাৎ পারভেজ বলল, একটা প্রশ্ন করবো ভাই? রফিক শকুনের দৃষ্টিতে পদ্মজাকে দেখছে। দৃষ্টি স্থির রেখেই বলল, বল। পারভেজ বলল, মানে যে দুজনকে পাঠিয়েছেন ওরা তো অনেক দুর্বল, নতুন। আমির হাওলাদারের হাতে পড়লে? রফিক আত্মবিশ্বাসের সঙ্গে বলল, ওরা আর ফিরবে না। শুধু আমির একটু ঝামেলায় ফেললাম, স্তর দেখাইলাম বলেই খ্যাক খ্যাক করে হাসতে লাগলো।
আমিরের মাথা ঝিমঝিম করছে। লাশ সরাবে নাকি ভুবনকে ধরবে? এ কেমন বিদঘুটে মুহূর্তের মুখে পতিত হলো সে। তালগোল পাকালে চলবে না। প্রথমে হাতের কাছের বিপদ সামাল দেওয়াটাই উত্তম পদক্ষেপ হবে। আমির দ্রুত আলমারি থেকে পুরনো এক চাদর নিয়ে তাতে লাশটি পেঁচায়। তারপর লাথি দিয়ে লাশটিকে খাটের নিচে রেখে দৌড়ে রান্নাঘরে যায়। সেখান থেকে ঘর মোছার কাপড় নিয়ে সেটা ভিজিয়ে রুমের সামনের মেঝে মুছে। তার হাত কাঁপছে, বুক কাঁপছে, বারবার ছাদের সিঁড়ি দেখছে। মোছা শেষ করে দুরন্ত পায়ে। পর্ব 22। গিয়ে গা ধুয়ে পরনে শার্ট প্যান্ট জানালা দিয়ে বাইরে ফেলে দিল। যেখানে ফেলেছে জায়গাটা শুকতারের অভ্যন্তরের অংশ। কোমরে গামছা পেঁচিয়ে বেরিয়ে আসে। দৌড়ে রুমে যায় লাশটা সরাতে। ততক্ষণে গান থেমে গেছে। আমির লাশ সরানোর জন্য যখনই উবু হবে তখনই পদশব্দ শোনা গেল। পদ্মজা রুমে এসে দেখে আমির কোমরে গামছা বেঁধে খালি গায়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। পদ্মজার চুল বেনি করা ছিল, এখন খোলা। শাড়ির আঁচল চিকন করে কাঁধে রাখা। হারিকেনের হলুদ আলোয় আমিরের শক্ত আকর্ষণীয় কাঠামোর শরীর দেখে তার বুকে ঝড় উঠে। কিছুক্ষণ আগে স্বামীর মনোরঞ্জনের জন্য নিজের থেকে এগিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এই মুহূর্তে এসে সে নিজের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা টের পাচ্ছে। আমির মাঝে মধ্যে শোবার আগে গোসল করে, তাই ব্যাপারটা অন্যভাবে নিল না। নিম্নকণ্ঠে বলল, ঠান্ডার দিন রাতে গোসল করার কি দরকার ছিল? আমির খালি হাতে চুলের পানি ঝেড়ে পদ্মজার কাছে এসে ফিসফিসিয়ে বলল, সতেজ লাগলে যদি কারো নজরে পড়ে, সেই আশায় অধমের রাত্রি স্নান। সে পদ্মজার কোমর চেপে ধরে নিজের কাছে টেনে আনলো। আমির ভেবেছিল পদ্মজা ঠান্ডা লেগে যাবে বলে চেঁচাবে, চুল মুছে দিবে, দ্রুত ঘুমাতে বলবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে পদ্মজা আরও ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। আমিরের গলা জড়িয়ে ধরে তার ঠোঁটে চুমু খেলো, তারপর কণ্ঠমণিতে। অতল শিহরণে শিরশির করে ওঠে আমির। পদ্মজার চোখের দিকে তাকায়। ওর দুটো চোখের তারায় স্পষ্ট কাঙ্ক্ষিত মিলন। পদ্মজা পুনরায় চুমু খেলো। আমির লাশ সরানোর অভিলাষকে একপাশে রেখে পদ্মজাকে পাজা কোলে নিতেই কোনোই লেগে হারিকেন মেঝেতে পড়ে ভেঙে যায় কাঁচ। তাতে দুজনের কেউ ভ্রুক্ষেপ করল না। প্রাণের স্পন্দন দেহের স্পন্দনকে সঙ্গী করে শয্যায় গমন করে দম্পতি। উত্তাল দুটি দেহ মিত্রতা করে তীব্র ভালোবাসার আলিঙ্গনে। তাদের অভিলাষ দেখে বোঝার জো নেই বধূর দেহে মগ্ন থাকা পুরুষ মানুষটি কিছুক্ষণ আগে একটি হত্যা করেছে এবং লাশটি তাদের শয্যার খাটের নিচেই নিথর হয়ে পড়ে আছে। আরেকবার ভেবে দেখ, ঝুঁকি নেওয়াটা কি ঠিক হবে? আমির জবাব না দিয়ে সামনে চলে গেল। পেছন থেকে রবিন বলল, ভাইয়ের পরিকল্পনাটা কি? আলমগীর আনমনা হয়ে বলল, জানি না। গতকাল রাতে যা ঘটেছে, এরপর আর ঘরে বসে থাকার মানুষ নয় আমির। সে কোনো পরিকল্পনা নিশ্চয়ই করেছে, কিন্তু কাউকে বলছে না। আমিরকে এভাবে চুপ হয়ে যেতে দেখলে আলমগীরের দুশ্চিন্তা হয়। এমপি কুতুবুদ্দিনের বাড়িধারা বাড়িতে নেতারা একত্রিত হয়েছে গোপন রাজনৈতিক মিটিং করার জন্য। কুতুবুদ্দিন তাড়াহুড়ো করে প্রস্তুত হচ্ছিলেন। গলার স্বর বাড়িয়ে কাউকে বললেন, আমার জুতো জোড়া কোথায়? এখনো রাখা হয়নি কেন? বাড়ির কাজের মেয়ে বকুল হন্তদন্ত হয়ে জুতা নিয়ে আসলো। জুতার উপরিভাগে জালু দেখতে পেয়ে বকুল ভয়ে বিচলিত হয়ে বের হতে গেলে রফিকের সাথে ধাক্কা খায়। রফিক রেগে মেগে একটা গালি দেয়। বকুলের চোখে অশ্রু জমে। আবেগ লুকাতে দৌড়ে অন্যদিকে চলে যায়। এই বাড়ির সবকটা মানুষ বদমেজাজি আর নিষ্ঠুর। তার ভালো লাগে না এখানে। রফিক রুমে প্রবেশ করে তাড়া দিল, সবাই অপেক্ষা করছে, আমাদের এখনই যেতে হবে। কুতুবুদ্দিন একটা কাচের ছোট বোতল এগিয়ে দিয়ে বললেন, ঘ্রাণটা কেমন? দুবাই থেকে আনা সুগন্ধি ঘ্রাণ। একে রফিক জানালো, চমৎকার। চারপাশ মৌ মৌ করছে। কুতুবুদ্দিন খুশিতে গদগদ হয়ে গেলেন। সুগন্ধি সংগ্রহ এবং ব্যবহার করা দুটোই তার প্রধান শখ। বিভিন্ন দেশের ব্র্যান্ডের সুগন্ধি তার সংগ্রহে রয়েছে। পোশাকে সুগন্ধি মেখে নিচতলায় যাবার পথে বারান্দা থেকে দেখতে পেলেন আমির বাড়ির গেটের ভেতর ঢুকছে, তার হাতে মদের বোতল। ঢুলতে ঢুলতে এগিয়ে আসছে। কুতুবুদ্দিন আতকে উঠলেন, ও এখানে কি করে? রফিক বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। গতকাল রাতের ঘটনার পর আমিরের এখানে এভাবে আসার কথা না। কেন এসেছে, তাও ভর দুপুরে নেশাগ্রস্ত অবস্থায়? কুতুবুদ্দিন চোয়াল শক্ত করে বললেন, ও যেন বৈঠকখানায় যেতে না পারে, কেউ যেন না দেখে। রফিক দ্রুত অন্য দরজা দিয়ে বের হয় আমিরকে আটকাতে। ততক্ষণে আমির বাড়ির চৌকাট মারিয়ে ঢুকে পড়েছে বৈঠকখানায়। উপস্থিত নেতা ও কর্মীরা আমিরকে দেখে অবাক হয়। কেউ কিছু বলার আগেই আমির হাতের কাচের বোতলটি মেঝেতে ছুঁড়ে ফেলে ভেঙে চুরমার করে দিল। ইতিমধ্যে কুতুবুদ্দিন নিচে নেমে এসেছে। রফিক এসে দাঁড়িয়েছে ওর পিছনে। আমির চিৎকার করে কুতুবুদ্দিনকে বলল, চামচা দিয়ে হুমকি না পাঠিয়ে আমার মুখোমুখি দাঁড়ানোর সাহস করুন। কথা শেষ হবার আগেই হাঁটু গেড়ে বসে পড়ল আমির। সে বিপর্যস্ত, নেশায় বুঁদ। কুতুবুদ্দিন অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে রয়েছেন। উপস্থিত জনতার চেহারায় ফুটে উঠেছে বিস্ময়। কুতুবুদ্দিন ভীষণ বকাঝকা করলেন তাকে। কয়েকজন আমিরকে সাধারণ ব্যবসায়ী হিসেবে জানলেও বাকিরা আমিরের নারী ব্যবসা সম্পর্কে অবগত। তবে কুতুবুদ্দিন কি নিয়ে হুমকি দিল সেটা তারা জানে না। প্রত্যেকে প্রশ্নবোধক চাহনি নিয়ে কুতুবুদ্দিনের দিকে তাকালো।
কুতুবুদ্দিন দ্রুত পরিস্থিতি সামাল দিতে বললেন, আমি শুধু বলেছি আমার টাকা ফেরত দিতে, নয়তো আমি পুলিশের কাছে যাব। এখানে হুমকির কিছু নেই, আমি শুধু আমার ন্যায্য চেয়েছি। আমির মেঝেতে ঢলে পড়েছে, কিছু একটা বিড়বিড় করছে। সকলে নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করলো, গুঞ্জন শুরু করলো চারপাশে। কি হচ্ছে এসব? রফিক দুইজনকে নিয়ে আমিরকে ধরে দ্বিতীয় তলায় নিয়ে যায়। কুতুবুদ্দিন পরিবেশ ঠান্ডা করার জন্য প্রথমে খাবার পরিবেশনের সিদ্ধান্ত নিলেন। চিন্তায় আলমগীরের কপালের রগ দপদপ করছে। আমির আর কুতুবুদ্দিনের দা কুমড়ার সম্পর্ক বিগত বছরগুলোতে কেউ কারো মুখ স্বেচ্ছায় দেখেনি। এতগুলো বছর পর আজ আমির একা ঢুকে গেল এই বাড়িতে। ওরা যদি আমিরের কিছু করে? রবিন অধৈর্য হয়ে বলল, ভাই কইলে কিন্তু রফিক আর কুতুব রে এক মুহূর্তে উড়িয়ে দিতে পারতাম, এত ঝামেলার দরকার ছিল না। একজন নেতাকে খুন করা এত সহজ নয়। আলমগীর ভেতরে যতটা না আতঙ্কিত, বাইরে ততটাই শান্ত। রবিন বলল, ক্ষুধা লাগছে, কিছু খাইয়ে আসি আমি। অনেক চেষ্টা করেও আমিরকে স্বাভাবিক করা গেল না। এতক্ষণ আমরা শুনলাম পদ্মমীরের 21 আর 22তম পর্ব। আজ আমিরের চোখে যে ঝড় দেখলাম সেটা পাপের নয়, সেটার নাম ভয়। আর সেই ভয়কে যদি পদ্মজা ভালোবাসে বদলে দিতে পারে, তাহলে শুরু হবে এক নতুন গল্প। যদি গল্পটি তোমার মন স্পর্শ করে থাকে, তবে অবশ্যই লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমার একটি ক্লিকই আমাকে এগিয়ে যেতে সাহস দেয়। আমাদের আবার দেখা হবে পরবর্তী পর্বে, সেখানে সত্য প্রকাশ পাবে নতুন আলোয়। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।